বাংলাদেশি লোক ঢুকে সেখানে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ থেকে যারা সে দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা তারা ঢুকে গেছে, যারা ভারতবর্ষের নাগরিক নয়। এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু আমি এই মঞ্চ থেকে স্পষ্ট বলছি, জাতি বর্ণ ধর্ম যাই হোক, হিন্দু হোক মুসলমান হোক যাই হোক, যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে, কেউ বাদ দিতে পারবে না। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক মুসলিম হতে পারে, সে হয়তো আমাদেরকে ভোট দেয় না, কিন্তু তারও ভোটার লিস্টে নাম থাকবে, সেই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি বলে যে বাংলাদেশ থেকে আমি এসছি ওপার থেকে, তুমি যদি হিন্দু হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাশ করেছে, তার মাধ্যমে তোমাকে নাগরিকত্ব দেয়া হবে এবং তুমি ভারতবর্ষের ভোটার লিস্টে তোমার নাম উঠবে। আর তুমি বাংলাদেশ থেকে যদি সেখানে দেশের সংখ্যাগুরু হও, মুসলমান হয়ে পারে আসো, বলে একটু বেশি রোজগার করতে এসছি, বাবা হাত জোর করছি ফিরে যাও। হয় ফিরে যাবে, না হয় আমরা তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কালকে আমার গৃহমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছেন, স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছেন, প্রত্যেকটি বাংলাদেশি নাগরিক যারা পশ্চিমবঙ্গে ঢুকেছেন, যারা মুসলিম, তাদেরকে ফেরত যেতে হবে। আপনারা ফেরত না গেলে আমাদের সরকার, কেন্দ্র সরকার একদম নির্ণয় করে যেচে বুঝে কারা কারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবে। আর হিন্দু শরণার্থীদের জন্য আমরা সিএ এর ব্যবস্থা করেছি, সেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার। সেই অঙ্গীকারকে আমরা বারবার রিপিট করব, আমরা তাদেরকে দেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিল ক্যা ক্যা ছি ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পেরেছিল? সিএ আটকাতে পেরেছে? সিএ আটকাতে পেরেছে? এখন বলছে এসআইআর হবে না। আটকাতে পারবে? পারবে কি এসআইআর আটকাতে? দিদি এসআইআর আটকাতে পারবে না। এখন যেই মারা যাচ্ছে বলছে, দিদি বলছে এসআইআর এ মারা যাচ্ছে। তাই কালকে কিছু লোক কলকাতাতে বলছিল, বলে ভূমিকম্প হয়েছে কলকাতাতে, বলছে দিদি কি এখন প্রেস কনফারেন্স করে বলবে এসআইআর হচ্ছে তাই ভূমিকম্প হচ্ছে। কালকে যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, বলবে এসআইআর হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে। যা হচ্ছে 26,000-এর চাকরি চলে গেছে, কেন? এসআইআর হচ্ছে তাই হচ্ছে। কালকে মুখ্যমন্ত্রী যদি পা পিছলে বাথরুমে পড়ে যায়, মনে আছে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে কে যেন ধাক্কা মেরেছিল, মুখ্যমন্ত্রী আহত হয়েছিলেন, পরে আর মুখ খোলেনি কে ধাক্কাটা মেরেছিল। আমরা জানি কে মেরেছিল ধাক্কাটা, বলবো না, ওনার ভেতরে, ঘরের ভেতরের ব্যাপার। আমি মুখ্যমন্ত্রীকে সাবধানে থাকতে বলবো। দেখুন, আপনি আমার রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু আপনার ব্যক্তি হিসেবে আমাদের বিরোধিতা নেই, আপনার নীতির সাথে বিরোধিতা। আপনি যে এই তোষণের রাজনীতি করছেন, বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে সেখানে বসানোর চেষ্টা করছে, তার সাথে বিরোধিতা। কারণ এটা ভারতবর্ষের বিরোধী কাজ। আপনি দেশদ্রোহিতার কাজ করছে, আর দেশদ্রোহিতার কাজ হিন্দু হোক মুসলমান হোক যেই হোক, ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করবে। যে দেশদ্রোহিতার কাজ করবে তার বিরোধিতা করার কাজ ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের যতদিন জীবন থাকবে আমরা সেই নীতিতে আর থাকবো। আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ ভারতীয় জনতা পার্টি সেই রাজনৈতিক দল যারা নীতিতে বলে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, অর্থাৎ দেশ প্রথমে, পার্টি দ্বিতীয় স্থানে, সেলফ লাস্ট, সবার শেষে নিজের কথা। এটা ভারতীয় জনতা পার্টি করে। তাই যারা সুবর্ণ নেতা রেখা হোক বা অন্যান্য নদীর যারা বালি চুরি করছেন, তাদের বলে দিই, বিজেপির সরকার আসবে, প্রত্যেকটা বালি আপনার গলার ভিতর থেকে বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের হবে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, অভিষেক ব্যানার্জির লোকসভা গত 1 মাসে দুটো রেপ হয়েছে। 9 বছরের বাচ্চার সাথে রেপ। পুলিশ কি করেছে? অ্যারেস্ট করেছে, নিয়ে গিয়ে একটু মেরেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু ওইটুকু হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে যারা রেপ করবে সেই রেপিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমরা উত্তরপ্রদেশে করে দেখিয়েছি। আমরা উগ্রপন্থীদের অত সহজে ছাড়বো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উগ্রপন্থীদের আস্তানা করে দিয়েছে। দিল্লিতে বোম বিস্ফোরণ হচ্ছে, ধরতে আসছে কোথায়? পুলিশ আসছে এখানকার কোন একটি জেলাতে। অবাক হয়ে যাবেন, দিল্লিতে দাঙ্গা হলো, সেই দাঙ্গায় অভিযুক্ত যে ব্যক্তি সে আপনাদের মেদিনীপুরের লোক। শুভেন্দুদার গাড়ির উপরে হামলা করেছিল 21 সালে ভোটের রেজাল্টের দিন। সে বেটা দিল্লিতে গিয়ে দাঙ্গা করছে। আজকে ভাবতে অবাক লাগছে
যে পশ্চিমবঙ্গ একসময় গোটা ভারতবর্ষে শিক্ষক বিজ্ঞানী এই সমস্ত কিছু সাপ্লাই করত, আজকে আমরা উগ্রপন্থী সাপ্লাই করছি। আর এই ক্রেডিট যদি কারো পেতে হয় তা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের। এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে 26-এর নির্বাচনে আমরা সরাবো। কি সরাবেন তো? সরাবেন তো? সরাবেন তো? এই লড়াই কাউকে মুখ্যমন্ত্রী বানানোর বা বিজেপি সরকার গঠনের লড়াই নয়। এই লড়াই পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই। এই লড়াই ভারতবর্ষকে অখণ্ড রাখার লড়াই। আপনার আগামী প্রজন্ম পড়াশুনো করতে পারবে কিনা তার লড়াই। আপনার আগামী প্রজন্ম আয়ুষ্মান ভারত পাবে কিনা তার লড়াই। আপনার আগামী প্রজন্ম বিশ্বকর্মা যোজনা পাবে কিনা তার লড়াই। আপনার দাঁতন স্টেশন ভালো হবে কিনা, সেখানে নতুন করে বড় ট্রেনের স্টপেজ পাবে কিনা। আপনাদের তো দাবি আছে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ চাই, তাই তো? কি দাবি আছে দাঁতনের মানুষের? ঠিক শুনেছি তো আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা দাঁতনের বিধায়ক দিন, আমি আপনাদেরকে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ করে দেওয়ার দায়িত্ব আমি নেব। আপনাদেরকে বিধায়কটা দিতে হবে, এইটুকু বিশ্বাস সুকান্ত মজুমদারকে করতে হবে। আর যারা সুকান্ত মজুমদারকে জানে, যারা চেনে, আমার এলাকার লোকের সাথে যদি কোনো দেখা হয় একবার জিজ্ঞেস করে নেবেন। দুবারের এমপি, প্রায় 6-7 বছর হয়ে গেল। আমরা নরেন্দ্র মোদীর চেলা, না খাউঙ্গা না খানে দুঙ্গা এই নীতিতে বিশ্বাস করি। আমার এলাকায় চলে যান, তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবেন ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটা টাকা নেওয়ার অভিযোগ করে দেখাও। বুক ঠুকে বলতে পারি না খাউঙ্গা না খানে দুঙ্গার নীতিতে বিশ্বাস করি। কারো আঙুল তোলার ক্ষমতা নেই, কারো আঙুল তোলার ক্ষমতা নেই। কোনো দোকানদাররা বলতে পারবে না কারো কাছ থেকে 5 টাকার চা বিনা পয়সায় খেয়েছি, 5 টাকার পান বিনা পয়সায় খেয়েছি। আমরা যা বলি তা করি। এবং সেই জন্য আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আপনি বিধায়ক দিন, পূরণ করতে যদি না পারি, সুকান্ত মজুমদার হয় জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ দেবে বা আপনাদের দাবি মতো অন্য কোনো ট্রেনের স্টপেজ দেবে, না হলে সুকান্ত মজুমদার রাজনীতি থেকে ছেড়ে দেবে। এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি, আপনাদেরকে সবার কাছে আবেদন জানাচ্ছি। তাই সবাই মিলে কোমর বাঁধুন, একটাই দৃষ্টি পদ্মফুল। অর্জুনের সেই গল্প মনে আছে তো? দ্রোণাচার্য যখন বললো যে কি দেখতে পাচ্ছ, কেউ বলছে পাতা দেখতে পাচ্ছি, কেউ বলছে ডাল দেখতে পাচ্ছি। অর্জুন কি বলল? অর্জুন বলল যে না, আমি শুধু চোখ দেখতে পাচ্ছি, চোখ দেখতে পাচ্ছি। তাই এই চোখ বিজেপিকে আগামী নির্বাচনে জেতাতে হবে। সবশেষে অনেক জায়গায় আমি এই গল্পটা বলেছি, শেষ গল্প বলে আমাদের আগে সভা আমি শেষ করব। মন দিয়ে শুনুন। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরহাদ হাকিম এবং অন্য অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস সব বসে আছে। বলছে দিদি এবার খুব মুশকিল। বলছে কেন? গল্প, সত্যি ঘটনা নয়, তবু এর সত্যির সাথে মিল আছে।